আমাদের প্রিয় একজন মানুষ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর প্রফেসর আব্দুল মোমেন সাহেবের সঙ্গে। আপনি ভালো আছেন স্যার? ভালো আছি। জি, নতুন রাষ্ট্রপতির এই যাত্রাটাকে কিভাবে দেখেন আপনি? রাষ্ট্রপতি তো হওয়ার কথা হয়েছেন। ফখরুল সাহেব আমার ক্লাস ফ্রেন্ড, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, তবে রাজনীতিবিদকে তারা নির্বাচন করেছেন, সেই জন্য আই এম হ্যাপি। তারা কোনো হঠাৎ করে কোনো একজন অফিসারকে এনে নিয়োগ করেন না। এই দেশের সবচেয়ে হেড অফ দ্য স্টেট। আই এম ভেরি হ্যাপি। আমি ওকে একটা অভিনন্দনও পাঠিয়েছি এবং সেইখানে তাকে বলেছি যে সে যখন রাষ্ট্রপতি হলো, এই গুরু দায়িত্ব পেয়েছে, তখন দেশ বড় কষ্টে আছে। অর্থনীতি একেবারে রসাতলে চলে যাচ্ছে, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, দেশে কোনো ধরনের আইন শৃঙ্খলা নাই, আপনার মানুষ বিচার পায় না, মানুষ দর্শিত হচ্ছে, আপনার জীবন্ত লোকরে আপনার কবর দিয়ে দিচ্ছে, জীবন্ত লোকরে জ্বালিয়ে মেরছে, আইয়ামে জাহিলিয়াতের মতো যুগের অবস্থা। এই কঠিন সময়ে সে একটা বড় দায়িত্ব পেয়েছে। আমি ওরে বলেছি যে তুমি যদি কিছু কাজ করতে পারো, দেশের স্থিতিশীলতা আনতে পারো, কারণ বর্তমানে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে, মানুষ বড় অসন্তুষ্ট। এই অবস্থায় তোমার কাজ হবে দেশের স্থিতিশীলতা আনা। তুমি একজন ম্যাচিওর লোক, তুমি হয়তো চেষ্টা করলে সেটা সম্ভব, এবং স্থিতিশীলতা আনার জন্য যেটা দরকার সবাইকে নিয়ে কাজ করা। এবং সেই উদ্যোগে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছতা নিশ্চিত করা, এইগুলো যদি করতে পারো, দেন ইউড বি এ সাকসেস স্টোরি। আর নতুবা মনে রাখো যে এই সব কাজ ক্ষণস্থায়ী, জীবনটাই ক্ষণস্থায়ী। তুমি যদি সম্মানের সাথে বিদায় নিতে চাও, তাহলে তোমাকে দেশের স্থিতিশীলতা আনার জন্য চেষ্টা করতে হবে, আর নতুবা আস্থা বলে তোমাদের বিদায় হবে। আমি সেটা লিখেছি। আপনি একটু স্যার, একটু ফ্রেমটা একটু ঠিক করি। আপনি একটু আপনার ডান পাশে একটু সরবেন আপনি। যে আপনার ডান পাশে একটু সরবেন আর কি আপনি। ডান পাশে একটু সরবেন আপনি। হ্যাঁ, এইদিকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। সরি। চমৎকার। না, ঠিক আছে। চমৎকার স্যার। এটা কি আপনি ইমেল করেছেন না ফোন করেছেন? ফোনে। 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 চমৎকার। উনি নিশ্চয়ই আপনার ফোনটা পেয়ে খুব খুশি হয়েছেন উনি। না, আমি ওনাকে টেক্সট মেসেজ পাঠিয়েছি। ও টেক্সট পাঠিয়েছেন। হ্যাঁ, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ। এখন খুব গুরুত্বপূর্ণ সময় এটা। উনি একটা জাতির যে অবস্থা দেশের আর কি, কোনো কিছুই আইন শৃঙ্খলা নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, স্টেবিলিটির কোনো গ্যারান্টি নাই, কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সময় উনি এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মতো উনি একটা সুযোগ পেয়েছেন কিন্তু এটা। আমি সেই প্রেক্ষিতে লিখেছি, যদিও আমাদের দেশে প্রেসিডেন্ট যে টিউটুলার হেড, তার ক্ষমতা খুব সীমিত, বাট যেহেতু তিনি তার দলের মহাসচিব ছিলেন এবং ইজ এ গুড পার্সন, তার জন্য আমার পুরনো ঘনিষ্ঠ বন্ধু, সেই জন্য আমি তাকে লিখেছি। ইনশাআল্লাহ সে সেই ব্যাপারে কাজ করলে ভালো, দেশের অবস্থা ভালো হবে। কারণ দেশ বড় কষ্টে আছে, একটা সাজানো গুছানো অর্থনীতি ধ্বংস হয়ে গেছে গত 2 বছর, এটা স্বীকার করতেই হবে। এনিবডি উইথ লিটল বিট অফ গিল্লু সে স্বীকার করবে যে আপনার দেশটা রসাতলে চলে যাচ্ছে। আপনার ব্যাংকের লোন কন্টিনিউয়াসলি নেওয়া হচ্ছে, রেভিনিউ ফল করেছে, প্রোডাক্টিভিটি ফল করেছে। কোথায় 6.8% জিডিপি গ্রোথ রেট ছিল, এখন 2.2-তে আসছে। আগামীতে নেগেটিভ হয় কিনা সন্দেহ আছে। আর আপনি যেটা বললেন, ফ্যাক্টরির পর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তেল গ্যাস জ্বালানি কিছুই নাই। আর সবচেয়ে দুঃখের বিষয় যে শেখ হাসিনার সরকার আগামী 15 বছরের জন্য 2023 সালে এগ্রিমেন্ট করে কাতারের সাথে, যে 2038 সাল পর্যন্ত আপনার খুব সস্তা দরে গ্যাসের কিটা করে, কন্ট্রাক্টটা করে। তারপরে ইউনূস সরকার এসে তিনি একটা বায়না ধরলেন
বললেন যে কাতার সরকার শেখ হাসিনায় ঘুষ দিয়েছে, সেই জন্য শেখ হাসিনাই 15 বছর দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন, আর ওইটা ক্যান্সেল করে দিয়ে আপনার আমেরিকার সাথে 2.5 গুণ বেশি দামে এই জ্বালানি চুক্তি করলেন। তা কাতার তখন একটু রাগ করলো, তখন ইউনূস সাহেব কাতারে স্বেচ্ছায় সেখানে গেলেন, গিয়ে তার কাছে মাপটাপ চাইলেন। হ্যাঁ, মাপটাপ চাইয়ে বললেন যে আমি সরি, আমি ভুল করে ফেলেছি। কিন্তু তখনও তারা আর এই এই চুক্তিটা নবায়ন হয় নাই। এখন আমি শুনেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল ওই চুক্তিটাই নবায়ন করার জন্য আপনার বারবার কাতার যাচ্ছেন, ওদের সাথে আলাপ টালাপ করতেছেন। এখানে দেখা একটা যাক কি হয়। একটা জি, ঘটনা ঘটছে, এখানে একটা ঘটনা ঘটছে যে মার্কিন চুক্তি কোম্পানি থেকে কেনা হচ্ছিল পিটার হাসের যে কোম্পানি, পিটার হাসের কোম্পানি আগুন লেগেছে ওইখানে, আগুন লেগে ওইটা প্রোডাকশন বন্ধ এখন, না প্রোডাকশন। দ্বিতীয়ত আপনার আমি যেটা শুনেছি, মার্কিন কোম্পানিটি যিনি যারা সাথে ওনারা এগ্রিমেন্ট করেছেন, ওরা এখনো আপনার মার্কেটেই নাই। এরা মার্কেট নতুন করে তৈরি করতে হবে, তারপরে আর এইগুলো এই যে জ্বালানির ব্যাপার স্যাপার এগুলো ইলেকট্রিক বাতির মতো না বললেই হলো, এটা সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং ওই ধারে কাছেই নাই, কিন্তু ওনারা আপনার ওই বাহাবা পাওয়ার জন্য, ওদের খুশি করার জন্য এই চুক্তিটা করে ফেলে, একটু লুকিয়ে লুকিয়ে চুক্তিটা করে আর দেশের। কাতারও ইরান যুদ্ধকে কেন্দ্র করে তাদের যে অবকাঠামো এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও বলছে তাদের এটা ঠিক করতে সময় লাগবে তাদের। স্বাভাবিক, নষ্ট হলে তো সময় লাগবে। আর এটা হুম। এমন বড় কোম্পানি না যেটা তার বিভিন্ন রকম বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠান আছে, ওটা খুশি করার জন্য করেছিলেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র কূটনীতিক কোন অবস্থায় বাংলাদেশের এখন? আমার মনে হয় খুব তলানিতে আছে। দেখেন, এত তলানিতে, আমরা যখন সরকারে ছিলাম, আমরা যে ফেরেস্তা এমন না, কিন্তু আমরা একটা ব্যালেন্স ফরেন পলিসি, সবার সাথে বন্ধুত্ব এবং একটা ব্যালেন্স ফরেন পলিসি আমরা করেছিলাম। বড় বড় সরকার, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ব্রিটেন বলেন, আপনার ফ্রান্স বলেন, ইতালি বলেন, আপনার ইন্ডিয়া বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, সবার সাথে এমনকি ওআইসির কান্ট্রি, সৌদি আরব, ইউই, ওমান, এই টার্কি, সবার সাথে সুসম্পর্ক গড়েছি। আমাদের কারণ ছিল যে আমরা আমাদের প্রধান দুটো জিনিস, একটি হচ্ছে গার্মেন্ট, আমরা সব দেশে বিক্রি করতে চাই এবং বিক্রি বাড়িয়েছি। আমরা যখন সরকারে আসি তখন আমাদের এক্সপোর্ট ছিল $10 বিলিয়ন, আমরা সেটা 60 বিলিয়নে উন্নতি করেছি। আমাদের আরেকটি হলো বহু লোক, প্রতি বছর প্রায় 21-22 লাখ নতুন ছেলেপিলে মার্কেটে আসে চাকরির জন্য। আমরা চাকরি সংস্থানের জন্য খুব চেষ্টা করেছি এবং সবার সাথে সুসম্পর্ক। আপনার মনে আছে, আমরা সৌদি আরব অনেক বছর আমাদের লোক নিত না, সেটা আমরা ওপেন করেছি। ইউএর আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, সেই ইউএর রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি বলেছি যে তুমি আমার লোক নাও। সে প্রথম রাজি হয় নাই, বলছে তোমার লোকগুলো খুব খালি ঝগড়াঝাটি করে আর ঝামেলা করে। আমি তো বলছি, যেগুলা ঝামেলা করে তুমি আমাকে দিয়ে দিও, আমি ওগুলো নিয়ে যাব, আর বাকিদের তুমি, আমার অধিকাংশ লোক তো ভালো কর্মঠ। সে রাজি হয়ে ওপেন করেছিল, এখন আমার দেশে বন্ধ করে। তো আমরা সবার সাথে সুসম্পর্ক রেখেছি, কোনো একপেশি সম্পর্ক করিনি। তার ফলে আমাদের দেশের এই যে অভাবনীয় সাফল্য, এই 15 বছরে বাংলাদেশ এর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি মেগা প্রজেক্টের কথা বলছি না, মানুষের জীবন মানের অনেক উন্নতি হয়েছে। অ্যাটলিস্ট দুবেলা খেতে পারত। শেখ হাসিনার দুইটাই মেইন লক্ষ্য ছিল, একটা দেশের উন্নয়ন, 2041 সালে মানে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ স্থিতিশীল অর্থনীতি করে গড়ে তুলবেন। অন্যান্য দেশে যে সুযোগ সুবিধা হয় উন্নত দেশে, সেটা বাংলাদেশে দিবে। আর দ্বিতীয়ত ছিল দারিদ্র বিমোচন। এই ক্ষেত্রে শেখ হাসিনা অনন্য কাজ করেছেন। কোথায় 42% দারিদ্র ছিল, এটা 18%-এর নিচে নামিয়ে আসেন। অতি দারিদ্র 5.6 ভাগে নিয়ে এসেছেন। 5 ভাগের নিচে গেলে ওই দেশকে দারিদ্রমুক্ত দেশ বলা হয়। আমরা প্ল্যান করেছিলাম 2030 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত দেশ হবে, কোনো লোক না খেয়ে মরবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহর কি যে হলো,
যে এখন অবস্থা খুব তলান, আমাদের বর্তমান অর্থনীতি এত খারাপ। এখন আমি দেখি আমার সরকার গিয়ে আপনার ভুটানের সাথে, ওখানে হলো 5-7 লক্ষ মানুষ ওখানে থাকে, ভুটানের সাথে, তারপরে আপনার কসোভোর সাথে, মানে ওগুলোর সাথে সম্পর্ক করার চেষ্টা করছেন, কারণ বড় দেশগুলো মাথায় দিচ্ছে না। আপনার ইউই বন্ধ করে দিয়েছে, আপনার এই আমাদের বন্ধু দেশ সেই কি বলে যে মালয়েশিয়া লোক নেওয়া নিয়োগ বন্ধ করে দিয়েছে। প্রায় জায়গাতে আমাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, দেশের মানুষ কষ্টে আছে। আমার কান্না হয়, আমার দুঃখ হয় যখন আমি দেখি দিনমজুর আগের মতো বেতন পায় না, দুবেলা খাইতে পারে না। আমার কান্না হয় যখন আমি রিক্সাওয়ালা বড় কষ্টে আছে, আগে সে অনেক ইনকাম করতো। এই যে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, দরিদ্র লোক, তাদের অবস্থা দেখে আমাদের দুঃখ লাগে, অনুশোচনা পাই। এইরকম তো হওয়ার কথা ছিল না, এইরকম তো হওয়ার কথা ছিল না। এবং তারিক জিয়া সরকার আসলেন, আমরা আশা করলাম যে কিছুটা উন্নতি করবেন হয়তো, কিন্তু তিনিও এই ইউনূসের বদ পথে, বাজে পথে তিনি চলছেন। তার ফলে অবস্থা আরো, আর এখন তিনারা ইন্ডিয়ার সাথে ঝগড়াঝাটি করা শুরু করেছেন, তাদের দেশের অমঙ্গল হবে, মঙ্গল হবে না। উনি হয়তো কিছু বাহবা পাবেন কিছু উগ্রপন্থী লোকের কাছ থেকে, কিন্তু আপনার মোটামুটি ভাবে দেশের, আর ইন্ডিয়ার জিনিস বাংলাদেশে না আসলে ইন্ডিয়ার কোনো ক্ষতি নাই। ইন্ডিয়া প্রায় $865 বিলিয়ন, $865 বিলিয়ন এক্সপোর্ট করে, আর আমাদের দেশে তারা মাত্র আপনার এই 9-10 বিলিয়ন করে। এটা তাদের 0.02 মতোই না। সো ইট উইল নট এফেক্ট দ্য ইকোনমি। আমাদের কিন্তু অর্থনীতিকে বেশ কষ্টে ফেলবে, আমাদের লোকজনের কিন্তু কষ্ট হবে। হ্যাঁ, সেই সব বিবেচনা করে আমার বিশ্বাস যে সরকারে অনেকজন পরিপক্ক লোক আছে, অনেক রাজনীতিবিদ আছেন যারা এইসব বুঝেন, জিও স্ট্র্যাটেজিক লোকেশনটা বুঝেন। তারা এই হামকি ঢামকি বাদ দিয়ে মানুষের উন্নয়নের, দেশের উন্নয়নের যে কাজ করবেন, আমার এটা আমার আশা। আজকেও রয়টার্স রিপোর্ট করছে, প্রাইম মিনিস্টার অফিস জানিয়েছে যে এই ভারত সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। আজকে ইন্ডিয়া থেকে একটা খবর আসছে, ওইখানে রাষ্ট্রপতি ভবনে একটা প্রস্তুতি ছিল, ওই প্রস্তুতি তারা আজকে বাতিল করেছে তারা। যাই হোক, এটা শুনেন, আমাদের অন্যান্য দেশের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো বহুপাক্ষিক। ইন্ডিয়ার সাথে একটা ইস্যু নিয়ে ঝগড়া করে লাভ নেই। ইন্ডিয়ার সাথে আমাদের বহু ধরনের সম্পর্ক আছে, আমেরিকার সাথে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক। একটার উপর আমেরিকা, আমরা বহুদিন এই বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেওয়ার জন্য বলেছি, একটাকে দিয়েছিল আর বাকি দেয়নি। হ্যাঁ, ইউরোপে আপনার লন্ডনে কি শেষ তারিক জিয়া সাহেব বহু বছর ছিলেন, তারা ওনাকে ফেরত দেয়নি। আপনার কানাডায় আমাদের এক বঙ্গবন্ধু খুনি আছে, ওরা ফেরত দেয়নি। কিন্তু তাই বলে আমরা এ নিয়ে ঝগড়া করিনি, আমরা অনুরোধ করেছি, তারা তাদের বাধ্যবাধকতা আছে, অসুবিধা আছে, দিতে পারে নাই। কিন্তু বাংলাদেশে যে বর্তমান অবস্থা হয়েছে, যে একটা ইস্যুর উপর সারা পররাষ্ট্রনীতি জানি নির্ভর করছে, এতে দেশের মঙ্গল বয়ে আনবে না, আমাদের জনগণের মঙ্গল হবে, সরকারের মঙ্গল হবে না। আর আপনি যেমন ভারতে যান, ভারত ভদ্রলোক, তারা বাংলাদেশের সরকারকে দাওয়াত দিয়েছে, প্রথম ব্রিক্সে দাওয়াত দিয়েছে, এবং ব্রিক্সে উনি হয়তো না যেতে পারেন একটি কারণে, সেটি হচ্ছে ব্রিক্স আমেরিকা পছন্দ করে না। তো আমেরিকাকে খুশি করার জন্য হয়তো উনি ওখানে যেতে চাচ্ছেন না। আমি এ ব্যাপারে বলতে পারি যে আমরা যখন জেনেভাতে গিয়েছিলাম শেখ হাসিনা, তখন ব্রিক্সের চেয়ারম্যান ছিলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, উনি এসে আমাদের সাথে সাক্ষাৎ করেন এবং শেখ হাসিনা রিকোয়েস্ট করেন ব্রিক্সে জয়েন করার জন্য। শেখ হাসিনা বলেন, আমি নীতিগতভাবে কোনো আপত্তি নাই, কিন্তু দেখেন আমার ব্যবসা খুব কম, আমার প্রধান বড় ব্যবসা হয় চায়নার সাথে আর ইন্ডিয়ার সাথে। আমরা ওই দুধের সাথে আমাদের কারেন্সিতে ব্যবসা করার একটা নীতিগত আমরা কি করেছি, সমঝোতা এসেছি। শুধু আমার এরকম ডলার নাই যে আমি কি করব। আর দ্বিতীয়ত, আমরা ওনাকে বললাম যে আমরা আপনাদের এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্রিক্সের যে ব্যাংক, আমরা এটাতে জয়েন করেছি। আপনারা ইতিমধ্যে আমাদের $70 মিলিয়ন বিভিন্ন রকম কন্ডিশনালিটি ছাড়া আমাদের এটা অনুদান দিয়েছেন, উই আর থ্যাঙ্কফুল টু ইউ। আমরা আপনাদের অনুরোধ পেলাম, আমরা এটা বিচার বিশ্লেষণ করব, আমরা পরে আপনাদের জানাব। পরবর্তীতে আমরা ব্রিক্সে জয়েন করার জন্য কোনো পিটিশন দেই নাই। ইতিবছরে আলজেরিয়া আমাদের কাছে আসলো, বললো তোমরা একটু তদবির করলে, আমরা 2 বছর আগে পিটিশন করে রেখেছি,
আমরা তদবির করি, আলজেরিয়াকে ওরা ব্রিক্সের মধ্যে ঢুকায়। আমরা দেখলাম কোন কোন দেশ ব্রিক্সে ঢুকেছে। নতুন যারা ঢুকেছেন তারা হচ্ছেন গিয়ে ইরান, তারা হচ্ছেন ভেনিজুয়েলা, তারা হচ্ছেন আলজেরিয়া, আর অবশ্য সৌদি আরব এবং ইউইউ জয়েন করেছে। আমরা সেটা বিবেচনা করে বললাম যে আমরা এটা পরে বিবেচনা করব, জয়েন করব কিনা। হ্যাঁ, আমরা আমাদের বাকি বন্ধুদের সাথে একটু আলাপ টালাপ করে নিই, তারপর আমরা কিন্তু এই দিক থেকে হয়তো খলিল সাহেব বলছেন, উপদেশ দিয়েছেন স্যার ব্রিক্সের অনুষ্ঠানে যাবেন না, ফাইন, কিন্তু প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় না রাখলে ওই দেশগুলো উন্নতি হয় না। প্রতিবেশীগুলো, সারা ইউরোপে যুদ্ধ বিগ্রহ ছিল না দ্বিতীয় মহাযুদ্ধের পরে, তাই সারা ইউরোপটা উপরে উঠেছে, এখন যুদ্ধ লেগেছে, ঝামেলায় আছে। আমাদের অনেকগুলো দেশ দেখেন, আমি প্রায় এটা বলে থাকি যে এটা হচ্ছে সিঙ্গাপুর, এটা দরিদ্র দেশ, আমাদের থেকে আরো দরিদ্র দেশ ছিল, তার সাথে কোনো লোকের ঝগড়া নাই, যুদ্ধ বিগ্রহ নাই, ঝগড়া নাই, হিংসা নাই, তার ফলে সে এখন পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উন্নত জাতি। বাংলাদেশও চেয়েছিল সমাজ সাথে সুসম্পর্ক করা, বিশেষ করে প্রতিবেশীর সাথে, এবং উই ওয়ার সাকসেসফুল। এবং এই কারণে আমাদের অর্থনীতি, আমাদের দেশের অবস্থা এত উন্নতি হয়েছে। শেখ হাসিনা এই জন্যই সাকসেসফুল লিডার। আমরা এই উন্নয়নের ক্ষেত্রে সাফল্য, দেশে শান্তি শৃঙ্খলা ছিল, লোকে বিচার পেত। কিন্তু এখন তো যে আমরা, তবে আমি এইটুকু বলবো যে আমাদের সব কাজ যে একেবারে নির্ভুল এমন না, আমরা যে ফেরেস্তা এমন না, আমাদের 5 আঙ্গুল সমান না, ভালো মন্দ মিলেছিল, কিন্তু উই ডিড মাচ বেটার দেন হোয়াট দে আর ডুইং ইট কারেন্টলি। এবং আগে ইউনূস সরকার দেশটাকে একেবারে রসাতলে নিয়ে যাচ্ছে, মানুষ হাহাকার করতেছে। সরকার বাহাদুর রাখেন, ওইটা দেখেন না, মানুষ হাহাকার। একটা দিনমজুরকে বলেন, একটা রিক্সাওয়ালা বলেন, 99% শেখ হাসিনার প্রতি এত আগ্রহ কেন? এত আগ্রহ মূলত এই যে ইউনূস সরকার আর এখন তারিক সরকার, এই 6 মাসে এরা টোটালি ফেল। এই ফেল হওয়ার জন্যই মানুষ আপনার শেখ হাসিনার দিকে মুখিয়ে আছে। যদি ওনারা ফেল না করতেন, ভালো কাজ করতেন, তাহলে শেখ হাসিনা আর ভুলেই যেত। ওরা ভুলছে না কেন? দেখেন, আওয়ামী লীগের ঘরানার লোক যতটুকু শেখ হাসিনা, তার থেকে বেশি সাধারণ দিনমজুর, রিক্সাওয়ালা, এই গরিব কৃষক, আপনার এদের আগ্রহ শেখ হাসিনার ফিরে আসার জন্য। কারণ এরা বড় কষ্টে আছে, তারা মনে করে শেখ হাসিনা আসলে পরে তাদের এই কষ্ট, তাদের নির্যাতন দূর হবে। শেখ হাসিনা has become a symbol of their salvation. তাদের মুক্তির অন্যতম শ্রেষ্ঠ নায়ক হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন এই সরকারের অপকর্মের জন্য, এই সরকারের আপনার নির্যাতনের জন্য। কারণ এরা, এই সরকার হিংসা বিদ্বেষ এইসবের উপর বেশ করে কাজ করছে। এইটা দেশের মঙ্গল হবে, তাদেরও মঙ্গল হবে না। তাদের অবস্থা এখন মানুষ রাগ করতেছে। আমি প্রায় বলি অ্যাঙ্গার লিডস টু ডেঞ্জার। সুতরাং এখন মানুষ রাগ করছে, কিছুদিন পরে এটা ডেঞ্জারে রূপ নিতে পারে। আমার ভয় হয় সেটা, দেশটা আরো রসাতলে যাবে। ইন্ডিয়াতে তো আমাদেরকে যেতেই হবে, আমার প্রতিবেশী দেশ, আমার উনি সাথে। ইন্ডিয়াতে একটি ইস্যুর উপর না যাবেন, এইটা আই ডোন্ট নো কি ধরনের ওনাদের নীতি। এটাতে খুব লাভ হবে না, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক, ইস ইজ ওয়ানলি ইস্যু। কিন্তু উনি গেলে, যেটা ইন্ডিয়া ভারতীয় হাইকমিশন বলেছে, যে দুজন যদি আলাপ করেন, দুজনের রাজনীতিবিদ, তাহলে হয়তো কিছুটা আপনার নমনীয় অবস্থা হবে। এখন তো আমার দেশে একদল যুদ্ধ করতে চায়, এই যুদ্ধ আমাদের সক্ষমতা নাই, আর যুদ্ধ করে দেশের মঙ্গল হবে না। আমাদের অর্থনীতি অত শক্ত অবস্থানে নাই যে আমি যুদ্ধ করতে পারবো। হ্যাঁ, সুতরাং ওইসব আপনার আহামরি কথা বলে লাভ নাই, বরং বাস্তবতায় আসা উচিত। ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখতেই হবে, চায়নার সাথে সুসম্পর্ক রাখতেই হবে, আমেরিকার সাথে, ইউরোপিয়ানদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এই জিনিসটা তাদের উপলব্ধি করা উচিত। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, আর ইন্ডিয়া যদি আমাদের সাথে কোনো সম্পর্ক, তার কোনো ক্ষতি নাই। আমি ইতিমধ্যে বললাম যে তার টোটাল ট্রেড টু বাংলাদেশ ইজ লেস দেন 0.02%। হ্যাঁ, 1%ও না। সুতরাং তার কোনো ক্ষতি না। আমার কিন্তু ক্ষতি আছে, আমার জিনিসপত্রের দাম বাড়বে, আমার হসপিটাল চলে তাদের অক্সিজেনে, আমার আপনার ডিজেল, সবকিছু চলে তাদের ডিজেলে, আমার
এই বর্তমানে দেখেন না জ্বালানির কি সমস্যা, এগুলো দিনে দিনে বাড়বে, মানুষ এগুলো সহ্য করবে না, এখনো সহ্য করে আছে, কদিন পরে তারা রাস্তায় নেমে যাবে। আমি এই জন্য আপনার তারেক রহমান সরকারকে আমি সুপারিশ করি যে আপনি শেখ হাসিনার সাথে আলাপ করেন, আপনি দেশে নর্মাল সিচুয়েশন স্থিতিশীলতা আনয়ন করেন, এবং স্থিতিশীলতা আনার জন্য তিনটে জিনিস আপনাকে প্রথমে উদ্যোগে করতে হবে, নিজের উদ্যোগে। এক, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। দুই, যত মিথ্যা মামলা আছে সবগুলো প্রত্যাহার। আর তৃতীয়ত, বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা নিন। এটা করলে পরে কিছুটা স্টেবিলিটি না হলে তাহলে কেউ বিনিয়োগ করবে না, কোনো চাকরি হবে না, মানুষ না খেয়ে দুঃখে দুঃখে মরবে। এখন ইন্ডিয়া এই যে আপনি যে বললেন যেটা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, শেখ হাসিনার সাথে কথা বলা, আপনার কি অভিজ্ঞতা কি বলে, এরা কি করবে সেটা? সহজে ওনারা রাজি হবেন না, কারণ রাজি ইটস নট ইজি ফর, কারণ তাদের যারা সহযোগী প্রতিষ্ঠান যেমন বিএনপি, আপনার কি বলে যে জামাত, এনসিপি, ওরা বাধা দিবে। কিন্তু ওরা বাধা দিলে আপনার তারিক জিয়া সরকারের স্থায়িত্বটা কমে যাবে। তারিক জিয়া সরকার যদি অনেকদিন সরকারে থাকতে চান, তার টেনিয়রটা কমপ্লিট করতে চান, তাহলে তিনি দেশে স্বাভাবিক অবস্থার সৃষ্টি করতে হবে। ওদের কথায় উনি কান না দিয়ে এই নিষেধাজ্ঞা এগুলো প্রত্যাহার করে অংশীদারিত্বমূলক সরকার ব্যবস্থা, তাহলে হয়তো তিনি সম্মানের সাথে বিদায় নিবেন। আর নতুবা কি হবে আমি জানি না, আমার ভয় হয় একটা আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় কিনা। এটা আপনার আওয়ামী লীগের লোক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে গভর্নমেন্ট না, ওনারাই করবেন, সাধারণ গভর্নমেন্ট নাগরিকরাই করবে। গভর্নমেন্ট মোটেই প্রস্তুত ছিল না শেখ হাসিনা যে এইভাবে বলবে আমি আসবো দেশে, এটা মোটেই প্রস্তুত ছিল না। এখন যেগুলো করতেছে শেখ হাসিনা যাতে না আসে, এগুলোর চেষ্টা করতেছে গভর্নমেন্ট। না, শেখ হাসিনা যে ডিসিশন নিয়েছেন, আমি ওনাকে যেভাবে চিনি, উনি যেটা সিদ্ধান্ত এটা করেন, উনি খুব ডিটারমিনেট লেডি। উনি দেশে আসার সুবিধা অসুবিধা দুটো বলি। ওনার এই বক্তব্যের পরে সারা আওয়ামী লীগ গণনার লোকরা একেবারে চাঙ্গা হয়ে গেছে, অত্যন্ত উৎসাহী। তারা অনেকে এক পায়ে দাঁড়িয়ে ওনাকে রিসিভ করার জন্য। 1981 সালে উনি যখন ঢাকা আসছিলেন, সারা এয়ারপোর্টটা আর অন্য লোক ছিল না, ওনার দল বলি ছিল। আপনার 2008-এও উনি জোর করে দেশে গেলেন, সরকার বহুভাবে আটকাতেন, গিয়ে জেলে ঢুকলেন, কিন্তু উনি যা চাই তাই করেন। এখন অবস্থা ভিন্ন। এখন যদি দেশে আসেন, একটা ভয় আছে, ভয় হচ্ছে গিয়ে তাকে হয়তো এয়ারপোর্টে মেরে ফেলবে, কারণ এই এনসিপি আছে, যে ঘুষ খেয়েছে যে ছেলেপিলেরা, তারাও তাকে মারতে চায়, কারণ উনি আসলে তাদের অবস্থা খারাপ, এই সন্ত্রাসীদের অবস্থা খারাপ। জামাত ইসলামের কিছু উগ্রপন্থী লোক আছে, আর বিশেষ করে পাকিস্তানের বিভিন্ন গুপ্তচর বাহিনী, তারা ওনাকে মারতে চাইবে। সুতরাং অনেকে একে মারতে চাইবে, কিন্তু মারলে তারেক রহমান সরকারের খারাপ অবস্থা। আপনার মনে আছে, আমি এটা আগেও বলেছি, সেটা হচ্ছে ফিলিপিনের অপোজিশন লিডার ছিলেন সেনেটর অকিনো। উনি স্বদেশে গেলেন, এয়ারপোর্টে তাকে গুলি করে মেরে ফেললো। কিন্তু মারার পরে আন্দোলন এত বিকট হলো যে মার্কোসের মতো একটা শক্তিশালী আপনার ডিক্টেটর, সে দেশ থেকে পালাতে হলো, তার পতন হলো। আর এই অকিনোর বউ করাজিন অকিনো প্রেসিডেন্ট হলেন। আমাদের দেশে সেমন অবস্থা হতে পারে। দ্বিতীয়ত, এই জন্য আপনার তারেক রহমান সরকারের দায়িত্ব হবে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, বাঁচালে পরে একটা হলো উনি জেলে নিয়ে যাবেন, বিচারের যতের কাঠগোড়ায় নিবেন, এইটাতে দীর্ঘমেয়াদী তিনি অনেকদিন থাকতে পারবেন। আর যদি শেখ হাসিনা মেরে ফেলে, তিনার স্থায়িত্ব কিন্তু খুব কমে যাবে। সুতরাং তিনি যদি অনেকদিন থাকতে চান, তাহলে আপনার শেখ হাসিনা প্রোটেকশন দিতে হবে। আর আমার মনে হয় না শেখ হাসিনা প্রোটেকশন ছাড়া যাবে। সেকেন্ডলি, শেখ হাসিনা যদি ঢাকায় গিয়ে মারা যান, তাহলে তিনি অমর হয়ে যাবেন, ইতিহাসের উজ্জ্বল নাম থাকবে যে দেশের জন্য এমনি জীবন দিয়েছেন। আর এটা হবে যে, কারণ আমাদের তো মৃত্যু হবে, আজ নয় কাল পরেই আমরা মৃত্যু মুখ, আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু হবে। বিদেশে মৃত্যুর থেকে দেশে যদি মৃত্যু হয়, এটা অনেক গর্বের বিষয়, অনেক আনন্দের বিষয়। ওনার বাপ মনে আছে, বাপ পাকিস্তানে তাকে ফাঁসি দিয়েছিল,
উনি তখন ওদের বলছিলেন যে মা তোমরা মেরে ফেললে আমাকে আমার লাশটা দেশে পাঠিয়ে দিও। আল্লাহর কি মেহেরবান, এই ফাঁসির হুকুম টুকুম সব বাদ দিয়ে উনি কবরগাহ তৈরি হয়, কিন্তু উনি আপনার দেশের রাষ্ট্রনায়ককে প্রথম সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে অত্যন্ত সম্মানের সাথে ফিরে আসেন। শেখ হাসিনার ক্ষেত্রে তাই হয় কিনা, তারা তাকে ফাঁসির আদেশ দিয়েছে, তিনি হয়তো আপনার দেশে ফিরে আসবেন বীরের বেশে, দেশ রাষ্ট্রনায়ক হিসাবে দেশকে এই জ্বালাতন থেকে মুক্তির জন্য। তা আমি এটা বিশ্বাস করি, এবং এই জন্য শেখ হাসিনা ডিসিশন নিয়েছেন। আমি মনে করি শি উইল, এবং এর মধ্যে যে অনেক পরিবর্তন না হতে পারে এটার কোনো নেই। আমার ধারণা অনেক অনেক পরিবর্তন এই সময়ের মধ্যে হবে। আপনি যে কথা নিরাপত্তার যে কথাটা বললেন, এটা কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলা, বাংলাদেশ গোয়েন্দা সংস্থার রিপোর্টে আছে যে অলরেডি নেপাল হয়ে পাকিস্তানি কয়েকজন জঙ্গি বাংলাদেশে ঢুকছে, তারা শেখ হাসিনা আসলে তারা কিল করবে। এইটা রাশিয়ান তো এইটা কয়েকজন দেখেন, এই গত জুলাই আন্দোলনে যেটা আমাদের তৎকালীন হোম অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব বলেছিলেন যে 7.62 দিয়ে অনেক লোক মারা হয়েছে। পুলিশ খুব মারে নাই, কারণ পুলিশের কাছে সেই অস্ত্র ছিল না। হ্যাঁ, তারা লাইভ বুলেট ইউজ করেনি, তারা সাউন্ড এবং ওয়াটার বুলেট ইউজ করেছে, রাবার বুলেট, তাতে খুব মানুষ মরে না। কিন্তু কোন এই সন্ত্রাসীরা যারা হায়ার ভাড়াটিয়া সন্ত্রাসীর অধিকাংশ লোকরে মারে, সেই কারণে ইউনূস সরকার এই কোনো অনুসন্ধান করতে দেয়নি, না করেই তাদের কবর দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এবং সাখাওয়াত সাহেব একটা ইন্টারভিউতে বলেছেন যারা মেরেছে তিনি এটা অনুসন্ধান করার জন্য বারবার সরকারকে বলেছিলেন, কিন্তু সরকার রাজি হয়নি। তিনি বলেছেন এরা যদি ইন্ডিয়ান লোক হতো তাহলে ইউনূস সরকার নিশ্চয়ই ইনভেস্টিগেশন করতেন, হয়তো এরা ইন্ডিয়ান লোক না, সেই জন্য উনি করতেন। ইউ নেভার নো। আমাদের দেশে এখন সন্ত্রাসী তৎপরতা খুব বাড়ছে। আপনার নতুন সরকার এক সন্ত্রাসী সব কনভিক্টেড সন্ত্রাসী ছেড়ে দিয়েছেন, তাদের ওয়েপন দখল করার সুযোগ করে দিয়েছেন। দখল করার পর সেই ওয়েপন রিকভার করার কোনো ইচ্ছাও নাই। সেই 464 থানা দখল করে তারা সব ওয়েপন নিয়ে গেছে। তারপরে পাকিস্তান থেকে শিপ লোড অফ ওয়েপন আসছে, এগুলো ওনারা আটকান নাই, এগুলো ইন্সপেকশনও করেন নাই। দেশে ওয়েপন ছড়াছড়ি, আর এর কারণেই দেখা যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইদানিং খুব হইচই করতেছে। তো দেশে সন্ত্রাসী বাড়ছে, সুতরাং দেশে ভয়ের যথেষ্ট কারণ রয়েছে। সিকিউরিটি ইজ এ থ্রেট ইন দেওয়া, শুধু শেখ হাসিনার জন্য, যে কোনো নাগরিকের জন্য এখন আপনার সিকিউরিটি ইজ এ প্রবলেম, কারণ আমাদের দেশে জিহাদি তৎপরতা খুব বাড়ছে। জাতিসংঘের একটা রিপোর্ট কয়েকদিন আগে বলছে জি, বাংলাদেশ, জাতিসংঘের রিপোর্টে কয়েকদিন আগে বলা হয়েছে আল কায়দা নেটওয়ার্ক বাংলাদেশে গড়ে উঠছে। I think it is likely, কারণ আমরা যেগুলো দেখতেছি যে আল কায়দা, ISIS, এদের বিভিন্ন ইন্টারন্যাশনাল সন্ত্রাসীর তৎপরতা বেড়েছে, তারা ডিমনস্ট্রেশন করতেছে। এই সপ্তাহে তারা দেশে আপনার ইনডক্ট্রিনেশন সেশন করবে, কিছু ট্রেনিং সেন্টার হয়েছে বলে শুনেছি। জাতিসংঘ ঠিকই বলেছে, এই জন্য সরকারের সজাগ হওয়া উচিত, কারণ সন্ত্রাসীরা কোনো সরকারের ভক্ত না, কোনো রাষ্ট্রের তারা ভক্ত না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তারা শুধু অনিষ্ট করতে জানে। সেই জন্যই সন্ত্রাসের বিরুদ্ধে সব লোক সরকারকে, তারিক জিয়া সরকারকে এই ব্যাপারে সজাগ হওয়া উচিত বলে আমি মনে করি। এই তাদের রিপোর্টটা ছুঁড়ে ফেলে দেওয়া ঠিক না, বরং এটার উপর খুব নজর দিয়ে সন্ত্রাস দমনে উদ্যোগী ব্যবস্থা নেওয়া উচিত। এখন ভারতে শেখ হাসিনার নিরাপত্তাটা সুরক্ষিত, তার এজ এ প্রাইম মিনিস্টার বা এক্স প্রাইম মিনিস্টার হিসেবে যে নিরাপত্তা দেওয়ার দরকার সেইটা তারা দিচ্ছে তাকে। আপনি কি মনে করেন শেখ হাসিনা যদি স্টার্ট করেন বাংলাদেশের উদ্দেশ্যে, তারা সেই নিরাপত্তাটা দিয়ে আনবে? আমি সেটা বলতে পারবো না। ভারতের কাছে যখন শেখ হাসিনা কেউ না হস্তান্তর করেন অত্যন্ত সম্মানের সাথে, তখন ভারতকে বলেছিলেন যে এখানে তার নিরাপত্তা একটু বিঘ্নিত হচ্ছে, সুতরাং আপনারা তাকে আশ্রয় দেন। তখন ভারত রাজি হয়। সুতরাং ভারত বর্তমানে ওকে ফুল প্রোটেকশন দিয়ে যাচ্ছে, কারণ ভারতেও আপনার সন্ত্রাসীরা আছে।
তারা ফুল প্রোটেকশন দিয়ে যাচ্ছে। বাংলাদেশে যদি যখন আসেন তখন বাংলাদেশের সরকারের দায়িত্ব হবে ওনার প্রোটেকশন। তখন তো ভারতীয় সরকারের এটা দায়িত্ব হওয়ার কথা না। সুতরাং বাংলাদেশে আসলে তারেক রহমান সরকারের দায়িত্ব হবে শেখ হাসিনার ফুল প্রোটেকশন দেওয়া। বাংলাদেশে এক্স ইন্ডিয়ান হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, বীণা সিকরি এরা সম্প্রতি কয়েকটা ইন্টারভিউতে বলেছে যে সরকারের ভিতরে পাকিস্তানপন্থীদের বাধার কারণে তারেক রহমান ভারতে যেতে পারছেন না। ইট ইজ ভেরি মাচ পসিবল। হ্যাঁ, পাকিস্তান তো ভারতের জাত শত্রু, যারা চাইবে না বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক হোক, তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করার, এটা স্বাভাবিক, ইট ইজ নাথিং নিউ। সুতরাং পাকিস্তান তো এক পায়ে দাঁড়িয়ে, আর বাংলাদেশ যদি রসাতলে যায় পাকিস্তান খুশি হবে। পাকিস্তানের মাইন্ডসেট আমরা যেটা জানি, তারা বাঙালিরা, তারা মনে করে বাঙালি হলো গোলামের জাতি। আমরা যখন পাকিস্তানে ছিলাম, আমরা এক সময় এক পাকিস্তানে বিশ্বাস করি, খুব জোরালো অবস্থান ছিল আমাদের এক পাকিস্তানে। পাকিস্তানে যখন বসবাস করলাম তখন দেখলাম ওরা তো আমাদের মানুষই মনে করে না, আমাদের তো আপনার কৃতদাসও মনে করে না। তারা আমাদের, তারা মুসলমান হইতে পারে কিন্তু তারা আমাদের মানুষই মনে করে না। সুতরাং পাকিস্তান চাইবে বাংলাদেশের ক্ষতি হোক। তারা বরং খুব চিন্তিত ছিল যে বাংলাদেশ তাদের থেকে অনেক ভালো করে ফেলেছে, তারা তো একটা মোটামুটি দেউলিয়ার দেশ। এখন বাংলাদেশও মনে হচ্ছে পাকিস্তানের লাইন ধরে দেউলিয়া হওয়ার পথে চলেছে। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করে আমাদের খুব উন্নয়ন হবে বলে আমার মোটেই ধারণা, আমার বিশ্বাস হয় না। খলিলুর রহমান আমেরিকান মানুষ, তিনি কি এটা কোনো একটা বাধা তৈরি করে রাখছেন মনে হয় আপনার? দেখেন, আমেরিকান ডক্টর খলিলুর রহমান খুব স্মার্ট লোক। উনি নিজের জন্য সবকিছু করতে পারেন। উনি নিজের তরক্কির জন্য হি ক্যান ডু এনিথিং। তিনি নিজের তরক্কির জন্য দেশ বিক্রি, সরকার বিক্রি করে দিতে পারেন। আর তারেক জিয়া সরকার যদি চলে যায় ওনার কোনো অসুবিধা নাই। তখন এই যে হোক্স আছে বাংলাদেশে, তারাই উনাকে ডেকে নিয়ে যাবে। হয়তো তারেক জিয়া যদি চলে যায় ওনার একটা সুযোগ আছে, কারণ উনি দেখেন ইউনুসের লোক হলেন, ইউনুসকে বুদ্ধি দিয়ে তারেক জিয়াকে নিয়ে আসলেন। হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান। হ্যাঁ, অসম্ভব বুদ্ধিমান, কিন্তু উনি বুদ্ধিটা কাজে লাগান নিজের কারণে, দেশের জন্য না। এই যে তিনি চুক্তি করলেন না জানিয়ে সবাই, দেখেন এই চুক্তিতে দেশের তো মঙ্গল হয়নি, উনার উনার সুবিধা হয়েছে। উনি যথেষ্ট লেভারেজ পাচ্ছেন, লেভারেজ পেয়েছেন। সুতরাং ইউনো এই তারেক জিয়া সরকার ওনার উপর বেশি ডিপেন্ডেন্ট হলে উনি মুশকিলে পড়বেন। বোধহয় এই কারণেই তারেক জিয়া সম্প্রতি ওনার এই বন্ধু কে প্রতিমন্ত্রী বানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। And I think this is a good step for him. এটা কি এই হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী এই জন্যই বলছি, কারণ তিনি হয়তো বুঝতেছেন যে তার জন্যে ইউনো মিস্টার খলিল মে নট বি দ্য বেস্ট। হ্যাঁ, হুমায়ুনকে এই জন্য সবসময় সাথে হাতে রাখেন যাতে উনি খলিল কিছু বিক্রি না করতে পারে। মেবি, হু নোজ। নতুন তথ্যমন্ত্রী আসছে বাংলাদেশে, আন্দালিব রহমান পার্থ, নাজিউর রহমান মঞ্জুর ছেলে। দেখেন, নাজিউর রহমান সাহেব তো আমরা জানতাম একজন অত্যন্ত দুর্নীতিপরায়ণ মন্ত্রী ছিলেন সেই এরশাদের। আর উনি এই দুর্নীতির টাকা দিয়ে ছেলে মেয়েকে বিদেশে পড়িয়েছেন, তারা সুন্দর সুন্দর কথা বলেন। আর এই পার্থ সাহেব শেখ হাসিনার ভাগনা বলে তিনি বিয়ে করেছেন শেখ হেলালের মেয়েকে। সেই কারণে উনি আওয়ামী লীগ সবসময় ওনাকে খুব সহায়তা দিয়েছে। এই জন্য উনি অনেক উল্টাপাল্টা বক্তব্য দিলে আওয়ামী লীগ তাকে কখনো কোনো শাস্তি দেয় নাই, তারা সবসময় সুখে রেখেছে। তো এই সুখের মধ্যে ওনার ভূতে খিলাচ্ছে, এখন তিনি এই সরকারের মন্ত্রী হয়েছেন। কিন্তু আই ডোন্ট নো, উনি ভালো ভালো কড়া কথা বলতে পারেন, সুন্দর বক্তব্য দেন। হ্যাঁ, কিন্তু আই ডোন্ট নো হোয়াট ওনার ডেপথটা কি আছে আমার জানা নাই, আমার সাথে ওনার কোনো পরিচয় নেই। ডক্টর মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রী করা হচ্ছে। দিস ইজ এ বেটার চয়েস। মঈন খান একজন সম্মানিত লোক, আমি ওনাকে চিনি। উনি ফিজিক্সের ছাত্র ছিলেন, তারপরে বিদেশে যখন স্কলারশিপ পান আওয়ামী লীগ সরকার ওনাকে বিদেশে পাঠায়। তখন দেশে ছিল যে লোকজনের পাঠানো হতো না, তিনি তেনার পাসপোর্ট আমরাই করে দিয়েছিলাম তৎকালীন আওয়ামী লীগ। ওনার ভাব ভদ্রলোক ছিলেন, এই অত্যন্ত পুরনো আপনার সিনিয়র কি বললে বিউরোক্রেট এন্ড জেন্টলম্যান। সুতরাং আই থিঙ্ক দিস ইজ এ গুড চয়েস।
আমলে সেই ব্যুরোক্রেট সিনিয়র জেন্টলম্যান, তার আমলে ৭৪-এর দুর্ভিক্ষ, ওই সময় খাদ্য সচিব ছিলেন তিনি। তার আমলে ৭৪-এর দুর্ভিক্ষ যেটা হয়, ওই সময় না, তিনি সেইটা দুর্ভিক্ষ তো একাধিক কারণে। শুনেন, উনি সেক্রেটারি ছিলেন তখন, ফুড সেক্রেটারি উনার বাবা। বাট যেগুলো ব্লেম ফ্লেম দেওয়া হয়, হি ইজ এ ট্রু ব্যুরোক্রেট, হি ইজ এ গুড ব্যুরোক্রেট। আমার সাথে ঘনিষ্ঠ পরিচয় ছিল। এবং উনার এই যে মঈন খানের আপনার হলো গিয়ে, মঈন খানের মার ভাই, উনি মুক্তিযোদ্ধা, আমাদের ঘনিষ্ঠ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। ওনাকে 14ই ডিসেম্বরে আপনার ওরা সন্ত্রাসীরা আলবদর আল শাম মেরে ফেলে। হি ওয়াজ এ গুড ম্যান। উনি, ওনার সাথে আমি মুক্তিযুদ্ধের সময় কাজ করেছি। হ্যাঁ, এবং মঈন খানের আরো আত্মীয় স্বজন, নুরুল, ওনার খালা, খালু, দেয়ার অল মানে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আর ওসমান, ওনার বাবা সরকারি চাকরি করেছেন, পরে অবশ্য আপনার জিয়া সাহেব তাকে কি বানান, ক্যাবিনেট সেক্রেটারি, এবং পরে মন্ত্রী, বোধহয় অ্যাডভাইজার হন, মন্ত্রী হন। হ্যাঁ, বাট ওনার কারণেই যে দুর্ভিক্ষ হচ্ছে, আমি এটা বিশ্বাস করি। তখন আপনার যুদ্ধের সময় সব ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়। আর আমাদের তখন প্রোডাকশন খুব কম ছিল। বিদেশ থেকে আমরা তখন ওই কিসের 481, যত 480 আন্ডারে গম আনতাম আমেরিকার থেকে। হঠাৎ করে আমেরিকা এই যখন খারাপ অবস্থা, তখন গমের জাহাজটা আপনার কি করে ফেলে, ডাইভার্ট করে ফেলে একটি সুতা দিয়ে, যে আমরা কিছু জুট বিক্রি করেছি কিউবাকে এই জন্যে। সুতরাং ওইটা স্কোয়ারলি ওনাকে ব্লেম দেওয়া ঠিক হবে না, ইটস নট রাইট। মঈন খান মন্ত্রী হওয়ার পরে একটা নিউজ আসছে বিভিন্ন জায়গায়, যে উনি যৌবনে আর কি নায়িকা ববিতাকে বিয়ে করতে তিনি প্রেস ক্লাবের সামনে একদিন অনশন করেছিলেন। আমি এসব জানি না, আমি সরি, আই ডোন্ট নো। আমি আমি উনি ওনার ওয়াইফ দুজনকে চিনতাম। তারা যখন বিদেশে আসেন, আমি তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছিলাম। এনওসি তখন লাগতো, নো অবজেকশন সার্টিফিকেট। আর তখন আমাদের যিনি ওইখানে ডেপুটি সেক্রেটারি ছিলেন, আপনার ডক্টর সাদাত, উনি খুব কড়া লোক ছিলেন। উনি কাউকে এনওসি দিতেন না, হ্যাঁ, বিদেশে যাওয়ার জন্যে। তখন মোকাম্মেল হক সাহেব তখন এডুকেশন সেক্রেটারি ছিলেন। উনি সাদতের উপরে কখনো ক্ষমতা দেখাতেন না। তবে ওখানে একজন ছিলেন ডেপুটি সেক্রেটারি খসরুজ্জামান, মুক্তিযোদ্ধা খসরুজ্জামান, সাদত মুক্তিযোদ্ধা। খসরুজ্জামান সাহেব আবার খুব ব্রড মাইন্ডেড ছিলেন। উনি ওইগুলো এনওসি দিয়ে দিতেন। আমি বলতাম, উনি যদি ওই ব্রাঞ্চের না, তো বলতেন যে শুনো মোমেন, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। আমি হুকুম দিয়ে দিব, তারপরে আমাকে তারা যদি বিতাড়িত করে দেয় ওকে, বাট আমি দিয়ে দিব। তো এইভাবেই ওই যে কি এসেছিলেন বিদেশে পড়তে। হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট। এবং আমার ধারণা যে তার তাকে মন্ত্রী বানানোটা ভালো হয়েছে। আজকে বাংলাদেশের বিশেষ একটা দিন, 21শে আগস্ট। এই দিনটাতেই কিন্তু 2004 সালের এই দিনটাতে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই হত্যা মামলার যারা অভিযুক্ত তারা সবাই খালাস, তারেক রহমান প্রাইম মিনিস্টার, আর ভুক্তভোগীরা সবাই কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। এইটাই দেশের জন্য সবচেয়ে দুঃখজনক। দেখেন, এই 21শে অগাস্টে আপনার এই সন্ত্রাসের বিরুদ্ধে র্যালি হয়, আওয়ামী লীগের র্যালি। সেইখানে গ্রেনেড হামলা হয়, তাতে 24 জন মারা যায়। হ্যাঁ, আওয়ামী লীগের মহিলা প্রেসিডেন্ট, উনিও মারা যান। শেখ হাসিনা আল্লাহর মেহেরবান বেঁচে গেছেন। 370 জনের মতো আপনার কি হয়, ইনজিওর্ড হয়। অনেকেই জীবনের, সারা জীবনে তাদের গায়ের মধ্যে এই স্প্লিন্টার নিয়ে আছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে আপনার এই বাঁচিয়ে ফেলেন, আর আল্লাহর মেহেরবান হয়। হ্যাঁ, এই এই কেসে এই এই যে দুর্ঘটনা ঘটেছে, 24 জন লোক মারা গেছে, 370 জন আহত হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, গ্রেনেড পাওয়া গেছে। হ্যাঁ, তারপরে যারা দুর্বৃত্ত, যারা এই সন্ত্রাসী কাজ করেছে, তাদের নাম, তাদের সব পাওয়া গেছে। এইসবের পরেও দুঃখজনক যে এই ক্রিমিনালদের সবগুলোকে, আপনি ঠিকই বলেছেন, এগুলোকে রিলিজ করে দেওয়া হয়েছে, আর কেসটা বন্ধ। মানে বাংলাদেশের, এই জন্যেই বাংলাদেশের
বিচার বিভাগ হয়ে গেছে এটা একটা হাসি তামাশার প্রতিষ্ঠান, এ ভেহিকল অফ এক্সটর্শন, ভেহিকল অফ ইন্টিমিডেশন অ্যান্ড করাপশন। এটা খুবই দুঃখ। দেশে বিচার বিভাগ, এই জন্য আমি বলেছি বিচার বিভাগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এইটা না, দেখেন এইটা যদি না হয়, আমেরিকা বড় শক্তিশালী দেশ, এর বিচার বিভাগ অত্যন্ত শক্তিশালী। আমাদের দেশে বিচার বিভাগটা শেষ। আর এইটা একটা বড় প্রমাণ, এইটাকে একটা কেসে আজকে আমরা খুব দুঃখিত যে এইরকম একটা কেস, যেটা সবাই আমরা জানি ঘটনা ঘটেছে, হ্যাঁ, তারপরে তারা সবাইকে খালাস করে দিয়েছে আর খুনিকে রাষ্ট্রপ্রধান করে ফেলেছিল। এটাও একটা হাস্যস্কর। কবে যে আমরা এই থেকে উন্নত হবে আমি জানি না। আমি তবে আশাবাদী, একদিন না একদিন এই খুনিদের বিচার হবে, দেশের অবস্থার উন্নতি হবে, বিচার বিভাগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা ফিরিয়ে আসবে। আমরা শেষ করব স্যার। শেষের আগে একটা কথা আপনি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার, যে শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসছেন। তিনি হয়তো অমর হবেন, জীবন দিয়ে হলেও এই দেশের মানুষের জন্য, উনি কিছু করার জন্য দেশে দেখুন, উনি শেখ হাসিনার কিছু লস করার কোনো কারণ নাই। শেখ হাসিনা বাপকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, 3টি ভাইকে হারিয়েছেন, আপনার ভাইয়ের বউগুলো হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, 16 জন পরিবারে হারিয়েছেন। আল্লাহর মেহেরবান, তিনি জীবিত আছেন। তার চাওয়া পাওয়ার এমন কিছুই নাই। তার 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 একমাত্র আগ্রহ হচ্ছে বাংলাদেশের মানুষ। তার বাবার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, তার নেতৃত্বে আমরা স্বাধীন। আর এই বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য বঙ্গবন্ধু চেয়েছিলেন। শেখ হাসিনার একমাত্র লক্ষ্য বাংলাদেশকে সোনার বাংলা বানানো, একটা স্থিতিশীল, একটি উন্নত সমৃদ্ধশালী দেশ করবেন। তার লস করার কিছু নেই। এখন তিনি দেশে গেলে যদি মেরে ফেলে, ডাজ নট ম্যাটার, তিনি অমর হয়ে থাকবেন। আর তবে দেশের যদি মঙ্গল হয়, শি উইল ডু ইট। কারণ ওনার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে দেশের মানুষ, দেশের মঙ্গল। আর তার দলটা আওয়ামী লীগেরও, আওয়ামী লীগ কোনো এমন দল না, আওয়ামী লীগ হচ্ছে মানুষের অভিব্যক্তি, স্পন্দন। মানুষ যারাই তাদের অধিকার আদায় করতে চায়, তাদের জীবনের মান অবস্থান ভালো করতে চায়, আশা আকাঙ্ক্ষা চৈতান্য, তারাই আওয়ামী লীগ করে। তার এই জন্য আওয়ামী লীগের মৃত্যু নাই। শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে আগেও কয়েকবার দেশে এসেছেন, এবারে ঝুঁকিটা একটু বেশি। কিন্তু আমার বিশ্বাস উনি ওই ঝুঁকি পরোয়া করেন না, কারণ উনি আল্লাহ বিশ্বাস করে, উনি নামাজ পড়ে, উনি আল্লাহ বিশ্বাস করে মনে করেন যে আমার মৃত্যু তো হবেই, সুতরাং উপরওয়ালা আমাকে দেখেন, ওনার উপরে প্রায় 23, একটা আমরা 19টা জানি, সর্বমোট 23 বার ওনাকে মারার জন্য আক্রমণ হয়েছে, উনি বেঁচে গেছেন উপরওয়ালার ইচ্ছা। সুতরাং এইবারও তিনি গেলে তাকে মারার প্রচেষ্টা হবে, আমার বিশ্বাস উপরওয়ালা ওনাকে সাহায্য করবে। আর নতুবা এইবারেই তো মরে যাওয়ার কথা ছিল। আমরা খুব ভাগ্যবান শেখ হাসিনার মতো নেতা পেয়েছিলাম, এবং আমরা থ্যাঙ্কফুল টু গড যে তাকে বাঁচিয়ে রেখেছেন। আর বাঁচিয়ে রেখেছেন বলেই এখনো আওয়ামী লীগ এক হয়ে ঐক্যবদ্ধ আছে। আমার বিশ্বাস উনি যেটা বলেন সেটা করেন, এবং যখন উনি ফিরবেন তখন দেশের অবস্থা অন্যরকম হয়। বর্তমান যে অবস্থা তার থেকে অনেক অনেক পরিবর্তন হবে। এমনও হতে পারে যে এয়ারপোর্টের কাছে সরকারের লোক কেউ যেতে পারবে না, এটা পাবলিক দখল করবে, আওয়ামী লীগের দখল করবে না। সাধারণ রিক্সাওয়ালা, আপনার দিনমজুর, খেটে খাওয়া লোক, আপনার শ্রমিক, এই যে ফ্যাক্টরি থেকে কয়েক লক্ষ চাকরি হারিয়েছে, ওরাই সারা এয়ারপোর্ট দখল করে ফেলবে। হ্যাঁ, আমার বিশ্বাস সিচুয়েশন উইল বি ডিফারেন্ট, এবং আমরাও বিশ্বাস করি উনি দেশে ফিরবেন, আমরাও দেশে ফিরবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার, আপনি ভালো থাকবেন।